এটি একটি কাল্পনিক গল্প, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। এটি বানানো হয়েছে শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্য আবারও নিয়ে এসেছি পেত্নীর সাথে প্রেম। এটি দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে ছিল রুদ্রের সাথে মায়ার পরিচয়, কিন্তু দ্বিতীয় পর্বে হবে মায়ার সাথে প্রেম। তাহলে গল্পটা আর দেরি না করে চলুন শুরু করা যাক। গ্রামে ফিরে রুদ্র মদনের দোকানে যায়। মদন তাকে দেখে বলে, বাবু, বাড়িতে ভালোভাবে ঘুমিয়েছেন তো? রুদ্র মদনের কথায় হেসে বলে, মদন দাদা, তুমি ভয় পাওয়ার ওস্তাদ, আমার কিচ্ছু হয়নি। কিছুক্ষণ পর সে মায়ার কথা বলে। মদনের মুখ সাদা হয়ে যায়। মায়া, তুমি ওর সঙ্গে কথা বলেছো? মদন কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করে, হ্যাঁ, পুকুর ধারে তার সাথে দেখা হলো। খুব অদ্ভুত মেয়ে, তবে চমৎকার। কেন, তুমি তাকে চেনো? মদন তার আশেপাশে তাকিয়ে ধীরে কণ্ঠে বলে, বাবু, মায়া এই গ্রামের একজন মেয়ে ছিল। অনেক বছর আগে তার সাথে ভয়ানক কিছু হয়েছিল। লোকমুখে শোনা যায় সে এখন আর জীবিত নয়, তার আত্মা এই গ্রামে ঘুরে বেড়ায়। রুদ্র হতবাক হয়ে যায়। তুমি কি বলছো? আমি তো ঠিকঠাক একজন মানুষের সাথেই কথা বলেছি। মদন দীর্ঘশ্বাস ফেলে বলে, বাবু, বিশ্বাস করুন বা নাই করুন, এই গ্রামে অনেক বছর ধরে এই মায়ার গল্প শোনা যায়। সে একজন অভিশপ্ত আত্মা। সন্ধ্যা হয়ে এলে রুদ্র নিজের বাড়িতে ফিরে যায়। দিনভর মায়ার কথা তার মাথায় ঘুরছিল। তার মনে হচ্ছিল মদন হয়তো অযথা ভীতু গল্প বানাচ্ছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়িটি আরও ভয়ঙ্কর মনে হতে থাকে। ঘরের চারপাশে অদ্ভুত শব্দ ভেসে আসে, যেন কেউ ধীরে ধীরে মেঝেতে হাঁটছে। রুদ্র নিজের ঘরে বসে কাজ করার চেষ্টা করে, কিন্তু তার মনে হয় আয়নার সামনে কিছু একটা নড়ছে। সে আয়নার দিকে তাকায়, কিন্তু নিজের প্রতিবিম্ব ছাড়া আর কিছুই দেখতে পায় না। তবে একসময় মনে হয় তার ছায়াটি যেন তার নিজের থেকে আলাদা হয়ে নড়ছে। ঘড়ির কাঁটা রাত 12টার ঘরে চলে যায়। হঠাৎ করেই দরজায় শব্দ হয়, যেন কেউ ধীরে ধীরে কড়া নাড়ছে। রুদ্র ভয় পায়, কিন্তু সে সাহস করে দরজা খোলে। দরজার বাইরে দেখে কেউ নেই, তবে হালকা বাতাসের সঙ্গে পরিচিত গন্ধ ভেসে আসে। এটি মায়ার চুলের গন্ধের মতো মনে হয়। রুদ্র দরজা বন্ধ করে। কিছুক্ষণ পর সে অনুভব করে ঘরে কেউ দাঁড়িয়ে আছে। সেই একই কণ্ঠস্বর আবার শোনা যায়, তুমি এখানে কেন এসেছো? এবার রুদ্র স্পষ্টভাবে মায়ার অবয়ব দেখতে পায়। রুদ্রের জীবনে এত ভয়ঙ্কর রাত আর কখনো আসেনি, কিন্তু পরদিন সকালে সবকিছুই আবার স্বাভাবিক মনে হয়। সে ঠিক করে ভয় পেলে হবে না, তার কাজ লেখালেখি, আর এই অদ্ভুত অভিজ্ঞতা হয়তো তার উপন্যাসকে সমৃদ্ধ করবে। তবুও মায়া নামের মেয়েটি তার মনের ভেতর থেকে সরছিল না। কে সে? কিভাবে রাতের অন্ধকারে তাকে আমি দেখতে পেলাম? আর মদনের কথার অর্থ কি? মায়া জীবিত নয়? সন্ধ্যার আগে রুদ্র আবার পুকুর পাড়ে যায়। আগের দিনের মতোই সেখানে বসে আছে সেই মায়া। এইবার তার মুখে একটি হালকা হাসি। তোমাকে দেখে মনে হচ্ছে রাতে ভালো ঘুমোওনি। মায়া বলে। রুদ্র একটু হেসে বলে, তুমি জানো? আমি জানি, এই জায়গার পরিবেশ নতুনদের ভয় দেখায়। শুধু পরিবেশ নয়, রুদ্র বলে, তুমি গতকাল রাতে আমার বাড়িতে এসেছিলে, তাই না? মায়া তার দৃষ্টি সরিয়ে নেয়। তার চোখে গভীর বিষণ্ণতা ফুটে ওঠে। তুমি এখানে এসেছো কেন রুদ্র? এই জায়গা মানুষকে কষ্ট দেয়। মায়া ধীরে ধীরে বলে, আমি লিখতে এসেছি, আর আমি তোমার মতো একজন আকর্ষণীয় মেয়েকে নিয়ে লেখা শুরু করেছি। রুদ্র বলে। মায়া চুপ থাকে, তারপর হালকা হাসি দিয়ে বলে, হোক, তুমি তো জানো সব গল্প সুখের হয় না, কিছু গল্প কষ্টেরও হয়। রুদ্র মায়ার কথা শুনে মুগ্ধ হয়। সে অনুভব করে মায়ার মধ্যে এক গভীরতা আছে যা সাধারণ নয়। রুদ্র মায়ার সাথে সময় কাটাতে শুরু করে। প্রতিদিন বিকেলবেলা তারা পুকুর পাড়ে বসে গল্প করে। মায়া তাকে গ্রামের ইতিহাস, মানুষের কুসংস্কার আর পুরনো দিনের গল্প শোনায়। এই গ্রাম একসময় জমিদারের অধীনে ছিল। জমিদারের ছেলেরা সবকিছু নিজেদের ইচ্ছে মতো করত, কিন্তু সেই সব অন্যায়ের শিকার হয়েছিল অনেকেই। তুমি কি তাদের শিকার হয়েছিলে?
রুদ্র সরাসরি জিজ্ঞেস করে। মায়া কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, আমি শিকার হতে পারতাম, কিন্তু ভাগ্যের কারণেই হয়তো বেঁচে গেছি। তবে যারা শিকার হয়েছিল তাদের দুঃখ এখনো বাতাসে ভাসে। মায়ার কথা শুনে রুদ্র কিছুটা বিভ্রান্ত হয়। সে জানে মায়া কিছু একটা লুকোচ্ছে। রুদ্র মায়াকে নিয়ে গ্রামের অন্যদের সঙ্গে কথা বলতে শুরু করে। মায়ার নাম শুনলেই সবাই ভয় পায়। গ্রামের প্রবীণ লোকেরা বলে, মায়া সেই জমিদারের কুলবধূ হওয়ার কথা ছিল, কিন্তু তাকে মন্দিরের কাছে নিয়ে গিয়ে হত্যা করা হয়। রুদ্র বিশ্বাস করতে চায় না। সে ভাবে হয়তো এগুলো গ্রামের মানুষের কল্পনা। কিন্তু রাতে আবার সেই মায়ার উপস্থিতি অনুভব করে। রুদ্র যখন ঘুমানোর চেষ্টা করছে তখন জানলার পর্দা হালকা নড়ে ওঠে। সে উঠে দেখে মায়া জানলার বাইরে দাঁড়িয়ে আছে। তার লাল শাড়ি বাতাসে উড়ছে আর চোখে বিষণ্ণতা। তুমি এখানে এসেছো কেন? মায়া বলে, তুমি যদি আমার জন্য এত চিন্তিত হও তবে সব খুলে বলো, তুমি কে? মায়া ধীরে ধীরে জানলার সামনে থেকে সরে যায়, কিন্তু যাওয়ার আগে বলে, তুমি এখানে থাকলে সত্যি জানতে পারবে, তবে সত্য জানার জন্য সাহস দরকার। রুদ্র মায়ার কথায় আরও কৌতূহলী হয়। তার মনে হয় মায়ার এই রহস্য তার উপন্যাসের জন্য সম্পদ হতে পারে। পরদিন সকালে মায়া আবার পুকুর পাড়ে আসে। এইবার তার মুখে কিছুটা স্বস্তি। রুদ্র তাকে আরও প্রশ্ন করে, কিন্তু মায়া সব প্রশ্নের সরাসরি উত্তর দেয় না। তবুও তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। মায়া রুদ্রকে তার গল্প শোনায়, আর রুদ্র মায়াকে বলে যে সে এক উপন্যাস লিখছে। তোমার গল্প কি নিয়ে? এখনো ঠিক করিনি, তবে তোমার মতো একজন মেয়েকে নিয়েই লিখতে চাই। মায়া মৃদু হাসে, কিন্তু তার চোখে একটি অদ্ভুত ভয় ফুটে ওঠে। রুদ্র এবং মায়ার বন্ধুত্ব গভীর হতে থাকে, কিন্তু রুদ্র বুঝতে পারে মায়ার মধ্যে এমন কিছু আছে যা সে লুকাচ্ছে। তার কৌতূহল আরও বাড়ে। রুদ্রের মায়ার প্রতি আকর্ষণ দিনের পর দিন গভীর হয়ে উঠেছে। তাদের বন্ধুত্ব এখন এমন এক অবস্থায় পৌঁছেছে যেখানে তারা একে অপরকে ছাড়া থাকতে পারে না। কিন্তু মায়ার চোখের গভীরে লুকানো বিষণ্ণতা রুদ্রকে বারবার আঘাত করে। সে বুঝতে পারে মায়ার জীবনের রহস্য যতদিন না সে জানতে পারবে ততদিন তার মনের শান্তি আসবে না। এক সন্ধ্যায় পুকুর পাড়ে বসে মায়া বলে, রুদ্র, তোমাকে একটা কথা বলি। আমার কাছে বেশি ঘনিষ্ঠ হওয়া তোমার জন্য ভালো হবে না। আমি এমন একজন নই যার সঙ্গে জীবন কাটানো সম্ভব। কেন মায়া, তুমি কি আমাকে পছন্দ করো? রুদ্র হতাশভাবে জিজ্ঞেস করে। তুমি ভালো মানুষ, আর সেই কারণেই আমি চাই না তুমি কষ্ট পাও। এই গ্রামে অনেক কিছু আছে যা তুমি জানো না। আমি নিজেও একটি অভিশাপের অংশ। তোমার জন্য আমার দূরে থাকা উচিত। তুমি যাই হও, আমার কাছে তাতে কিচ্ছু যায় আসে না। তুমি আমার জন্য গুরুত্বপূর্ণ। আমি তোমার পাশে থাকবো যতক্ষণ না তুমি নিজেকে পুরোপুরি প্রকাশ করছো। মায়া দীর্ঘশ্বাস ফেলে বলে, ঠিক আছে, যদি তুমি সত্যি জানতে চাও তবে তোমাকে মন্দিরে আসতে হবে রাতের শেষ প্রহরে। রুদ্রের মনে ভয় আর উত্তেজনা একসঙ্গে কাজ করে। গভীর রাতে মায়ার নির্দেশ মতো সে গ্রামের প্রাচীন মন্দিরে যায়। মন্দিরটি ভাঙাচোরা, তার চারপাশে লতাপাতায় ঢাকা। চাঁদের আলোয় মন্দিরের গায়ে খোদাই করা প্রতিমাগুলো যেন জীবন্ত বলে মনে হয়। মায়া মন্দিরের সামনে দাঁড়িয়ে, তার চোখে অদ্ভুত বিষণ্ণতা, আর সারা শরীর থেকে যেন অদ্ভুত এক আলো বিচ্ছুরিত হচ্ছে। রুদ্র, আমার সত্যি পরিচয় জানার জন্য তোমার সাহস হতে হবে। আমি যে গল্প তোমাকে শোনাবো তা হয়তো তোমার জীবন বদলে দেবে। মায়া তার অতীতের কথা বলতে শুরু করে। আমি এই গ্রামের জমিদারের ছোট্ট পুত্রবধূ ছিলাম। আমার বিয়ে হয়েছিল অনেক ক্ষমতাশালী পরিবারে, কিন্তু আমার স্বামী ছিল নিষ্ঠুর। একদিন তার ভাই আমাকে মন্দিরে ডেকে নিয়ে আসে, আর সে আমার উপর অন্যায় করার চেষ্টা করে। আমি নিজেকে রক্ষা করার চেষ্টা করি, কিন্তু সেই রাতেই আমাকে হত্যা করা হয়। আমার শরীরটি পুকুরে ফেলে দেওয়া হয়, কিন্তু আমার আত্মা মুক্তি পায়নি। আমি এখনো এখানে বন্দি, সেই একই জায়গায়। পুকুর, মন্দির আর এই বাড়ি সবই আমার যন্ত্রণা আর অভিশাপের অংশ। আমাকে মুক্তি দিতে পারে কেবল একজন, কিন্তু সেই মুক্তির পথ
খুবই কঠিন। আমি কি তোমাকে মুক্তি দিতে পারি? মায়া মাথা নাড়ে। হ্যাঁ, কিন্তু এর জন্য তোমার নিজের জীবনকে বিপন্ন করতে হবে। তুমি কি প্রস্তুত? রুদ্র দ্বিধা না করে বলে, আমি তোমার জন্য সব কিছু করতে রাজি। মায়া মন্দিরের পুরনো দ্বীপের দিকে নির্দেশ করে। ওটা প্রজ্বলিত করো। যদি দ্বীপ জ্বলে ওঠে তবে আমি মুক্ত হব। তবে সাবধান, এটি জ্বালাতে গেলে তোমার আত্মার উপর অদ্ভুত শক্তি আক্রমণ করবে। রুদ্র দ্বীপ হাতে নেয়, আর মনের গভীরে ভয় কাজ করলেও সে সাহস হারায় না। দ্বীপটি জ্বালাতে গিয়ে সে অনুভব করে যেন পুরো শরীর কোনো অদৃশ্য শক্তিতে চেপে বসেছে। আমি পারবো, রুদ্র নিজের মনে মনে বলে। একসময় দ্বীপটি জ্বলে ওঠে। সেই মুহূর্তে মায়ার শরীর থেকে এক উজ্জ্বল আলো বেরিয়ে আসে। তার মুখে একটি শান্তির হাসি ফুটে ওঠে। তুমি আমাকে মুক্তি দিলে রুদ্র, আমি তোমার প্রতি চিরকৃতজ্ঞ। এবার আমাকে যেতে দাও। মায়ার শরীর ধীরে ধীরে আলোর কণায় পরিণত হতে থাকে। রুদ্র তাকে আটকাতে চায়, কিন্তু মায়া বলে, আমার সময় শেষ, কিন্তু তোমার জীবন সামনে পড়ে আছে। তোমার সাহস আর ভালোবাসার কথা আমি কখনো ভুলবো না। মায়া পুরোপুরি অদৃশ্য হয়ে যায়। মন্দিরে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে। মায়ার মুক্তির পর রুদ্র মন্দিরের সামনে দাঁড়িয়ে থাকে। তার চোখে জল, কিন্তু মনের মধ্যে একটি শান্তি। সে ঠিক করে মায়ার গল্প সে সবার কাছে পৌঁছে দেবে। গ্রামে ফিরে এসে সে একটি উপন্যাস লিখতে শুরু করে। তার নাম দেয় মায়ার মুক্তি। মায়ার অভিশপ্ত আত্মা মুক্তি পায়, আর রুদ্র জীবনে নতুন লক্ষ্য খুঁজে পায়। যদিও মায়া তার জীবনে একটি স্মৃতি হয়ে থাকে, কিন্তু তার ভালোবাসা এবং আত্মত্যাগ রুদ্রকে চিরকাল অনুপ্রাণিত করে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের কেমন লাগলো এই গল্পটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে আর এই রকমের গল্প যদি আপনি আরও শুনতে ইচ্ছুক হন, তাহলে সাবস্ক্রাইব করে নিন এই বঙ্গ হরর স্টোরি ইউটিউব চ্যানেলটিকে। ধন্যবাদ। সবাই পাশে থাকবেন এবং সুস্থ থাকবেন।